মার্কিন মুলুকের অধিপতি নির্বাচনে ভোট আজ। জরিপে ট্রাম্পের চেয়ে এখনো এগিয়ে বাইডেন। করোনাকালে সব কিছু ছাপিয়ে আলোচনায় স্বাস্থ্য খাত। দুই নবজাতকের মরদেহ নিয়ে হাইকোর্টে বাবা। 3 হাসপাতালের বিরুদ্ধে সেবা না দেওয়ার অভিযোগ। 48 ঘন্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ভিসার মেয়াদ বৃদ্ধি ও ফেরার দাবিতে এবার আন্দোলনে কয়েক হাজার মালয়েশিয়া প্রবাসী। মন্ত্রণালয় ঘেরাও, আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। দেশের পরিবেশ নষ্ট করে সংঘাতের পায়তারা চলছে। মন্তব্য প্রধানমন্ত্রীর। উস্কানিদাতাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ। বাঙালির ইতিহাসের অন্যতম বেদনা বিধুর দিন আজ ৩রা নভেম্বর। কারাগারে নির্জন প্রকোষ্ঠে নিহত হন 4 জাতীয় নেতা। লক্ষ্য থেকে দূরে সমাজ বদলের অঙ্গীকার করা দল জাসদ বিভক্ত হয়ে যাচ্ছে ঘুরপাক। নিজস্ব রাজনীতিও মৃতপ্রায় বলছেন বিশ্লেষকরা। আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, শিক্ষার্থী সহ নিহত 19, আহত অন্তত 22। পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি সরকারের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। নমস্কার সবাইকে, আমন্ত্রণ নিউজ 24 রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদের শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। চূড়ান্ত সময় ঘনিয়ে এসেছে। আর মাত্র কয়েক ঘন্টা পরই কাঙ্ক্ষিত মার্কিন নির্বাচন। ভোটের জন্য যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শেষ দিনে কৃষ্ণাঙ্গ ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে জোর চেষ্টা চালিয়েছেন জো বাইডেন। প্রতিশ্রুতি দিয়েছেন বর্ণবাদ অবসানের। তবে আভাস মিললে ভোটের রাতে নিজেকে বিজয়ী ঘোষণা করতে মরিয়া বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় 60% বেছে নিয়েছে তাদের পছন্দের প্রার্থীকে। তবে আজকের ভোটের মাধ্যমে আসবে মূল রায়, কার হাতে উঠছে হোয়াইট হাউসের চাবি। মাসুদ জানার ডেস্ক রিপোর্ট। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে এরই মাঝে প্রিয় প্রার্থীকে নির্ধারণ করে ফেলেছে প্রায় 10 কোটি ভোটার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গেল 100 বছরের মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক আগাম ভোটের ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। নেচে গিয়ে শেষ প্রচারণায় ব্যস্ত ট্রাম্প। রোববার মিশিগান, ফ্লোরিডা সহ মোট 5টি সুইং স্টেটের সমাবেশে অংশ নেন তিনি। শেষ দিনের প্রচারে আরও 5টি রাজ্যে অংশ নেওয়ার কথা রয়েছে, যেগুলোর ফলের উপর নির্ভর করছে হোয়াইট হাউসের দখল। ক্ষমতাসীন এই রিপাবলিকান প্রেসিডেন্টের লক্ষ্য মঙ্গলবার রাতে যদি এগিয়ে থাকার আভাস পান, তাহলে আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিবেন। আজ বাইডেন ঘুমন্ত। আমেরিকানরা ঘুমন্ত প্রেসিডেন্ট চান না। আমি আপনাদের ভোট দিতে বলছি। রিপাবলিকানদের একটি ভোট দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বপ্ন বাঁচানোর ভোট। রিপাবলিকানকে ভোট দিয়ে মঙ্গলবার আপনি দুর্নীতিগ্রস্ত ডেমোক্র্যাটদের রুখে দিতে পারেন। এদিকে জয় পেতে মরিয়া বাইডেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে গুরুত্বপূর্ণ 4 অঙ্গরাজ্যে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক এই প্রার্থী। রোববার ফিলাডেলফিয়া সমাবেশে অংশ নেন বাইডেন। এ সময় তিনি এবারের নির্বাচনে বিজয়ী হলে বর্ণবাদ অবসান করবেন বলে ঘোষণা দেন। আমরা আজ কৃষ্ণাঙ্গদের অধিকারে কাজ করছি, আর নির্বাচনের পর বর্ণবাদ সহ বিভিন্ন বৈষম্য বিলুপ্ত করতে চাই। মার্কিন নির্বাচনে শুধু ভোট বেশি পাওয়াই যথেষ্ট নয়। হোয়াইট হাউসের চাবি পেতে হলে জিততে হবে ইলেকট্রাল কলেজে। সুইং স্টেটের অঙ্গরাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে ট্রাম্প, আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টিকে নিয়ে এখন চলছে নানা আলোচনা। নীতিগতভাবে কতটা আলাদা ট্রাম্প, পেন্স এবং বাইডেন হ্যারিসের দল? নারী, বর্ণবাদ, অভিবাসন, জলবায়ু সহ অন্যান্য বিষয় বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের সমর্থন থাকছে কোন পক্ষে? মার্কিন দুই প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে দেখুন চন্দ্রানী চন্দ্রার প্রতিবেদন। মার্কিন নির্বাচন নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান শিবিরে এখন শেষ মুহূর্তের তৎপরতা।
তবে এবার অভিবাসী ইস্যু কড়াকড়ি, সীমান্তের দেয়াল, কৃষ্ণাঙ্গ নিপীড়ন, মুসলিমদের উপর হেট ক্রাইম বেড়ে যাওয়ায় সংখ্যালঘু ভোটারদের কাছে অতটা জনপ্রিয় নন প্রেসিডেন্ট ট্রাম্প। কৃষ্ণাঙ্গ ভোটারের 85% সমর্থন করছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেনকে। হিস্পানিকের সংখ্যা 60%-এর বেশি। এশিয়ান ভোটারের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। তবে শ্বেতাঙ্গদের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছে ট্রাম্প। এরই মধ্যে কয়েক কোটি মার্কিন নাগরিক নির্বাচনে আগাম ভোট দিয়েছেন। তবে বিভিন্ন জরিপে দেখা গেছে মুসলিম, কৃষ্ণাঙ্গ, হিস্পানিক ও চাইনিজ বংশোদ্ভূত ভোটাররা বাইডেনকে সমর্থন দিচ্ছে। আর প্রবাসী বাংলাদেশিদের পাল্লাও রিপাবলিকান প্রার্থীর চেয়ে ডেমোক্র্যাট প্রার্থীর দিকেই ভারী। নিউ ইয়র্কের মতো রাজ্যগুলোর বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান বাস করেন। এছাড়া নিউ জার্সি, লস অ্যাঞ্জেলসের কুইন্স, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় রাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মতো অন্যান্য রাজ্যেও ডেমোক্রেটিক দলের সমর্থক হিসেবে ধরে নেওয়া হয়। বাংলাদেশি আমেরিকানদের মতো অপেক্ষাকৃত ছোট ভোটিং ব্লকগুলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফলের উপর গুরুত্বপূর্ণ প্রভাব থাকে। বাংলাদেশিদের মধ্যে রিপাবলিকান সমর্থক থাকলেও তুলনামূলক কম। ডেমোক্র্যাট দল মূলত রাষ্ট্রীয় হস্তক্ষেপ, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী মূল্যের শিক্ষা, সামাজিক কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ নীতিতে বিশ্বাসী। ডেমোক্রেটরা সবসময় ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, আন্তর্জাতিক সম্পর্ক বিষয় এবং আমেরিকার ভাবমূর্তি উন্নয়ন করতে এবং আগের জায়গায় ফিরিয়ে আনতে আমরা ডেমোক্রেটিক সবাইকে ভোট দেব। যে ইকোনমি ওবামার অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে গিয়েছে সেটার আশা এবং ফল সেটা ভোগ করছে হলো ট্রাম্প। সো এই জন্যই বলছি যে বাইডেনকে আমাদের দরকার আবার আমেরিকাকে বিল্ড করার জন্য, আমেরিকাকে ক্রিয়েট করার জন্য। অন্যদিকে রিপাবলিকান নীতিতে সীমিত সরকারি নিয়ন্ত্রণ, কম কর হার, মুক্তবাজার পুঁজিবাদ, অস্ত্র অধিকার, অভিবাসন ও গর্ভপাতের সীমাবদ্ধতা উল্লেখযোগ্য। আমেরিকার অর্থনীতি সুদৃঢ় রাখতে, আমেরিকার বর্ডার কন্ট্রোল করতে এবং বিশ্বে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে ডোনাল্ড ট্রাম্পের বিকল্প নেই। মার্কিন নির্বাচনে এবার দেখার বিষয় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি ভোটাররা কাকে বেশি পছন্দ করছেন পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মার্কিন নির্বাচনে পিছিয়ে নেই, বরং কোনো কোনো অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা প্রধান দুটি দলের পক্ষে আবারও বিজয়ী হতে চলেছেন। এমন দুই প্রার্থীর সাথে কথা বলেছে নিউজ 24। তাদের মধ্যে রয়েছেন জর্জিয়া অঙ্গরাজ্যের সাবেক ডেমোক্রেট সিনেটর ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও জয়ী হতে যাওয়া প্রার্থী শেখ রহমান ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের রিপাবলিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভ আবুল বি খান। দুই প্রবাসী আলোচিত এই নির্বাচন নিয়ে দিয়েছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। স্ট্রং ক্যাম্পেইন হচ্ছে দুই পক্ষের কাছ থেকেই। আমাদের পার্টিও অনেক ক্যাম্পেইন করতেছি আমাদের স্টেটে, বিভিন্ন স্টেটে। আমাদের স্টেট যে জায়গায় আমরা থাকি, নিউ হ্যাম্পশায়ার স্টেটে অলসো সুইং স্টেট। এইখানকার ভোট ও কেউ বলা যাচ্ছে না যে হু ইজ গোনা উইন। ডোনাল্ড ট্রাম্প যে ইকোনমি এনে দিয়েছিল এই দেশে, গত বিশ্বযুদ্ধের পরে এত ভালো ইকোনমি আর কোনোদিন ছিল না। তারপরে এই প্যান্ডামিক থেকে বের হয়ে আসার জন্য ট্রাম্প যে জিনিসগুলো, যে প্রোগ্রামগুলো করছে যাতে ইকোনমি আবার অলমোস্ট ব্যাক টু নর্মাল, এই জিনিসগুলো নিয়ে যে অন্য পার্টির যে ক্যান্ডিডেট তারা ওইরকম কোনো আলাপ করতেছে না বা কোনো কিছু বলতেছে না। This election is based on about the COVID, healthcare, civil right, human right, immigrant right. So আমাদের মতন যারা লোক আছে এখানে, immigrant minority is very very excited to go to the poll. Poll কিন্তু এখন গতবারের চেয়ে you're going to be probably somewhere between 30 to 40% more people going to participate. So nobody will know exactly what is going to happen, but I'm cautiously optimistic Biden is going to win this election. দর্শক, মার্কিন নির্বাচনের আরো খবর থাকছে সংবাদের অন্য অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। 3 হাসপাতাল ঘুরেও চিকিৎসা না মেলায় মৃত্যু হয়েছে 2 নবজাতকের। বিচার পেতে তাদের লাশ নিয়ে হাইকোর্টে উপস্থিত বাবা আবুল কালাম। নবজাতকদ্বয়কে ভর্তি না করে এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। স্বপ্রণোদিত হয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। 48 ঘন্টার মধ্যে শিশু হাসপাতাল, মুগদা ইসলামিয়া হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এর ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত।
সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদায় যাওয়ার পথে 2 নবজাতক ভূমিষ্ঠ হয় হাইকোর্টের 4র্থ শ্রেণীর কর্মচারী আবুল কালাম আজাদের। সেখান থেকে দ্রুত হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় সুবিধা না থাকায় 2 নবজাতককে ঢাকার শিশু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু শিশু হাসপাতালে নিলে সেখানে সাধ্যের বাইরে টাকা চাওয়ায় 2 নবজাতককে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান। সেখানে অ্যাম্বুলেন্সে আধা ঘন্টা থাকলেও হাসপাতালে ভর্তি করেননি বলে অভিযোগ নবজাতক দ্বয়ের বাবার। শিশু হাসপাতালের পরিচালকের সাথে কথা বললো যে এখানে তো ভর্তি করলে তো সরকারি তো না, এটা সাহিত্য সাথিত, এখানে ভর্তি করলে টাকা লাগে। তো কত টাকা? বললো যে 5-8 টাকার পার ডে। আমার বলছে আমার পক্ষে সম্ভব না। তখন উনি বলে তাহলে আপনি এখানে ভর্তি না করে তাহলে আপনি পিজিতে নিয়ে যান। তো স্যার মিটিং শেষ করে আমি ডাকলাম, স্যার আপনার মতো বাড়ি চলে গেল। তখন আমি তখন রিকোয়েস্ট করলাম পার্সোনাল অফিসারকে যে বেবি তো আমাদের বেঁচে আছে কি মারা গেছে এটা আমরা জানার জন্য আমরা ওখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো। পরে 2 নবজাতকের মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে হাইকোর্টে হাজির হন তাদের বাবা। এ বিষয়ে বিচারকের কামরায় শুনানি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্ট বিষয়টা খুব অমানবিক ভেবে এই 3 হাসপাতালের পরিচালকের কাছে 48 ঘন্টার মধ্যে ব্যাখ্যা চেয়েছেন। সেটা হলো একটা ইসলামিয়া জেনারেল হাসপাতাল মুগদা এবং শিশু হাসপাতালের পরিচালক এবং বঙ্গবন্ধু মেডিকেলের সংশ্লিষ্ট পরিচালক আগে চিকিৎসা করাতো, তারপর বাকিটার বিষয়টা দেখা হতো। আর এটা কোনো গরিব রোগী যদি থাকে, প্রত্যেক হাসপাতালে যদি কোনো নির্দিষ্ট ফি থাকে সেটা মকুব করার ব্যবস্থাও থাকে। এ কারণে মূলত হাইকোর্ট খুব অসন্তোষ হয়েছেন এবং এই কারণেই সুমোটো রুলটা জারি করেছে। 3 হাসপাতালে অসুস্থ যমজ শিশুকে কেন ভর্তি করা হয়নি তাও জানতে চেয়েছেন আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ভিসার মেয়াদ বৃদ্ধি ও কাজে ফেরার দাবিতে সৌদির পর এবার আন্দোলনে নামলেন আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীরা। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে আন্দোলন করেন কয়েক হাজার মালয়েশিয়া গমনেচ্ছু অভিবাসী কর্মী। দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। লাকমিনা জেসমিন সোমা জানাচ্ছেন বিস্তারিত। সৌদি প্রবাসীদের পর এবার আন্দোলনে নামলেন ছুটিতে এসে আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীরা। সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে জড়ো হন এবং পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা জানান ছুটি কাটাতে এসে লকডাউনে পড়েন তারা। যথাসময়ে ফিরতে না পারায় অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়েছে। ডিসেম্বরে শেষ হবে আরও অনেকের। আমরা মনে করেন নিঃস্ব, ঠিক আছে, আমরা মালয়েশিয়া না যাইতে পারলে আমরা মনে করেন পথে বসে যাবো। আমি কাম কিছু করতে পারি না, এখন আমার ফ্যামিলি একজন মারাও গেছে চিন্তায়। 8-9 মাসে মালয়েশিয়া থেকে ছুটিতে আইছি মার্চের 12 তারিখে। এখন আমার বিচার মেয়াদ 12 কোটি 13 কোটি বাজেট হইতেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, কিন্তু আমরা এক সিঙ্গেল পয়সা আমরা কোনো প্রবাসী পাই নাই। ভিসার মেয়াদ বাড়াতে এবং মালয়েশিয়ায় ফিরে যেতে সরকারের হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। কোনো জরিমানা ছাড়া মালয়েশিয়া যাতে প্রবেশ করতে পারি, এটাই সরকারের কাছে দাবি। ভিসাগুলোর মেয়াদ বাড়ায়, টিকেটের মেয়াদ বাড়ায় আমরা যেন আবার কর্মস্থলে চলে যেতে পারি। অন্য দেশের মতো আমাদের ভিসার মেয়াদ যাতে বাড়িয়ে দেয়, এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন। প্রায় 5 ঘন্টা আন্দোলনের পর সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তাদের ভিসাগুলো যেন তারা রিনিউ করে দেয়। জি স্যার, এটা আমরা করব। আমরা মালয়েশিয়ানদের সাথে, কিন্তু আমার হাতে নাই, আমার হাতে থাকলে তো আমি এক্ষুনি বসে বসে করতাম। মালয়েশিয়া যখন নেওয়া শুরু করবে তখন যারা নাকি আপনারা ওখান থেকে ফেরত আসছেন তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। পররাষ্ট্র সচিবের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন ভুক্তভোগী অভিবাসী কর্মীরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশে বিরোধী পক্ষের ষড়যন্ত্র সফল হচ্ছে না বলেই একটি মহল সরকারের সমালোচনা করছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে তিনি আরো বলেন, দেশে সংঘাত তৈরির পায়তারা করছে কেউ কেউ, এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। শাহালি জয়ের রিপোর্টে বিস্তারিত। গণভবন থেকে মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে নির্ধারিত আলোচনার বাইরে ক্ষোভ প্রকাশ করেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের কর্মকাণ্ড নিয়ে। বলেন, ষড়যন্ত্র করে যারা ব্যর্থ তারাই সরকারের সমালোচনা করছে, অপপ্রচার ছড়াচ্ছে। যেখানে একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য যারা সংঘাত সৃষ্টি করার জন্য বক্তব্য দেবে আর তাদের ধরলে পরে
ওটা বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। কিন্তু আছে একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের মানে সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা বা মানুষের জীবন নিয়ে তাদের চিন্তা নাই, চিন্তাটা ওখানে, তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে, যে ষড়যন্ত্রটা থাকে, যেটা যখন সফল করতে পারে না তখনই সমালোচনা মুখর হয়। বাংলাদেশকে নিয়ে কিছু আন্তর্জাতিক সংস্থার ভবিষ্যৎবাণী মিলছে না, এতে একটি গোষ্ঠীর আক্ষেপের শেষ নেই মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সংস্থাগুলি যা যা তাদের ভবিষ্যৎবাণী করেছে সেটা ঠিক হচ্ছে না, বাংলাদেশ তাতে বেশি আগায় যাচ্ছে, এটা তাদের হয়তো পছন্দ হবে না। আমরা ভিক্ষুক হয়ে থাকবো, এর মুখাপুখি হয়ে থাকবো, তাদের কাছে হাত পাতবো, তাদের কাছে চেয়ে খাবো, তাদের কাছে চাইবো, এটাই তো তারা চাইবে। সামনে এগোতে গেলেই তখন এই শ্রেণীটার খুব কষ্ট হয়। যারা বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, অন্যের কাছে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়াবে বাংলাদেশ। আরো কষ্ট হয়, এটা তো আমরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আসন্ন পৌরসভা নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এবারের পৌরসভা নির্বাচন EVM-এ হবে বলে জানিয়েছেন CEC। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে এই কথা জানান CEC। এছাড়াও CEC বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে শুধুমাত্র রাজনৈতিক দলের নিবন্ধন আইন সরিয়ে ফেলা হচ্ছে, অন্যদিকে প্রার্থিতা বাতিলের ক্ষমতা হাতিয়ে রাখছে কমিশন। ক্ষমতাসীনদের সুবিধা দিতেই স্থানীয় সরকার নির্বাচন এগিয়ে এনে EVM-এ ভোট গ্রহণের দুরভিসন্ধি করছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করে বলেছেন, এই কমিশনের কাজই সরকারি দলকে সহযোগিতা করা। সোমবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিদ্যমান আইন পাশ কাটিয়ে করোনা মহামারীর এই সময়ে স্থানীয় সরকার নির্বাচনের নতুন আইন করার সিদ্ধান্ত অযৌক্তিক বলেও মনে করে দলটি। আইন থাকা সত্ত্বেও তাদেরকে একীভূত করে চলমান করোনা সংকটকালে প্রস্তাবিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনী আইন 2020 প্রণয়নের এই অপ্রয়োজনীয় অযৌক্তিক উদ্যোগ থেকে নির্বাচন কমিশন বিরত থাকবে। কিছুটা নিয়ম ভঙ্গ করে, যেটা জানুয়ারিতে হওয়ার কথা সেগুলোকে তারা ডিসেম্বরের আগে করতে যাচ্ছে। এটার উদ্দেশ্য আছে যে তারা এই করোনার যে আপনার একটা ভয়াবহতা আবার নতুন করে সৃষ্টি হয়েছে, দ্বিতীয় ধাপে এসেছে, এই সময় নির্বাচন করার অর্থই হচ্ছে যে আপনার জনগণের অংশগ্রহণ হবে না, জনগণ যেন অংশগ্রহণ না করে তা এটাও তার একটা মানে তারা চাচ্ছে। বাঙালির ইতিহাসে আরেকটি বেদনা বিধুর দিন ৩রা নভেম্বর। 1975 সালের কালো এই দিনে কারাগারের নির্জন প্রকোষ্ঠে ঘাতকেরা হত্যা করে 4 জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। ওই দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেন, সে বছর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার উদ্দেশ্য শুধু একটি পরিবারকে হত্যা করা ছিল না, উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করা। জাতীয় 4 নেতাকে হত্যা করে তা প্রমাণ করেছে ঘাতকরা। শাহ আলী জয় রিপোর্টে বিস্তারিত। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে জাতীয় 4 নেতা নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে। জাতির জনকের ঘনিষ্ঠ এই সহচরদের নেতৃত্বেই স্বাধীন হয়েছিল দেশ। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর এই 4 জাতীয় নেতাকে জেলে ঢোকায় ঘাতকরা, আর মাত্র 2.5 মাসের মধ্যে কারাগারের ভেতরে ঢুকে নির্মমভাবে হত্যা করে তাদের। কারাগারের নিরাপত্তা হেফাজতে রাজনৈতিক বন্দীদের এভাবে হত্যা করার কলঙ্কজনক নজির পৃথিবীতে বিরল। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, একই সাথে আব্দুল রব শনিবাদ, শেখ মনি, তখন অনেকেরই ধারণা ছিল যেটা একটা পারিবারিক হত্যাকাণ্ড। কিন্তু 75-এর 3রা নভেম্বর যখন কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো, তখন অনেকে অনুধাবন করতে শুরু করলো এটা কোনো পারিবারিক বা দলীয় হত্যাকাণ্ড নয়, এটা বাঙালির স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হত্যাকাণ্ড। 3রা নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চালানো নৃশংসতার বর্ণনা পাওয়া যায় আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতার বক্তব্যে। আমরা ব্রাশ ফায়ারের আওয়াজ পেলাম, রাত্র তখন 2:20। 20 মিনিট পরে আবার ব্রাশ ফায়ার হলো। প্রথমবার ব্রাশ ফায়ার করে যাওয়ার পর মুনসুর আলী সাহেবের পা এবং হাতে লেগেছিল, উনি পড়ে গিয়ে কোঁকড়াচ্ছিলেন। সেই শব্দ পেয়ে ওরা আবার ফিরে এসে আবার দ্বিতীয়বার সবাই একদম ঝাঁঝরা করে যায়, ব্রাশ ফায়ার করে, এবং ব্যানার দিয়ে খুঁচিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতীয় নেতাদের পরিবার দীর্ঘ সময় শিকার হয়েছেন রাষ্ট্রীয় নির্যাতনের। কি যে দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এটা আমরা কিশোরী বয়স থেকে বুঝেছি।
এমনকি আমাদেরকে স্কুলে পর্যন্ত ভর্তি করতে দেয় নাই, কারণ আমাদের একটাই দোষ ছিল, আমরা ছিলাম সৈয়দ নজরুল ইসলামের কন্যা। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শুরু হয় এই হত্যাকাণ্ডের বিচার। দীর্ঘ অপেক্ষা শেষে ঘটনার 38 বছর পর বিচার পান স্বজনরা। 3 জনের মৃত্যুদণ্ড এবং 12 জন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। তবে এই মামলার প্রধান আসামি রিসালদার মুসলিউদ্দিন সহ দণ্ডিত 10 জন আসামি এখনো পলাতক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সমাজ বদলের অঙ্গীকার নিয়ে স্বাধীনতার পরপরই জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জন্ম। 48 বছরে কতটুকু সমাজ বদলে দিতে পেরেছে তারা? লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, মূল লক্ষ্য থেকে জাসদ এখন অনেক দূরে, বিভক্ত হয়ে ক্ষমতার চারপাশে ঘুরপাক খাচ্ছে। তবে জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনুর দাবি, সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এখনো অবিচল তারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাসদের নিজস্ব রাজনীতি মৃতপ্রায়। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত। 1972 সালের 31 অক্টোবর জাসদের আত্মপ্রকাশ। লক্ষ্য ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। প্রতিষ্ঠার 8 বছরের মাথায় প্রথম ভাঙে জাসদ। আসম আব্দুর রবের নেতৃত্বে জন্ম নেয় নতুন দল বাসদ। এখন দলটির 3 টুকরো, কেউ আওয়ামী লীগের মিত্র, আবার কেউ বিএনপির। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, মূল লক্ষ্য আগেই হারিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল। জাসদ ভেঙে গেছে। একটা আদর্শিক রাজনীতি না থাকলে সব দলই ভাঙে। ব্যক্তিকেন্দ্রিক, আপনি ব্র্যাকেটে দেখবেন নাম, জাসদ আম্বিয়া গ্রুপ, জাসদ ইনু গ্রুপ, জাসদ রব গ্রুপ। তো বাংলাদেশের সুপার শপ হচ্ছে আওয়ামী লীগের বিএনপি, আর তার কক্ষপথে এই ঘুরপাক খাচ্ছে এই ছোট ছোট মুদির দোকানগুলো। সোজা কথায় বলা যায় এরা হচ্ছে এখন ক্ষমতার উচ্ছিষ্ট ভোগী। তার ব্যাখ্যা, বিভক্তি নিয়ত ছিল জাসদের। যেহেতু এককভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখাটা একেবারে অসম্ভব এখন, এই জন্য তারা বড় দলগুলোর উপগ্রহে চারিদিকে ঘুরছে তারা। এটাই সম্ভবত এটাই নিয়তি ছিল। এদিকে হাসানুল হক ইনুর দাবি, হয়তো ব্যক্তিগত হিসেব নিকেশ মেলাতে না পেরেই অনেকে জাসদ ছেড়েছেন। দেখুন, সামরিক শাসনের ঝাপটায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। সেই ঝাপটায় যারা টিকে থাকতে পারেনি এবং ব্যক্তিগত হিসাব নিকাশ মিলাতে পারেনি, তারাই জাসদ থেকে বেরিয়ে চলে গিয়েছে। ইনু বলেন, জাসদ এখনো প্রাসঙ্গিক এবং মূল পথেই আছে। জাসদ আওয়ামী লীগের ঐক্য কোনো ব্যক্তির ঐক্য না, বা কোনো দলীয় স্বার্থ উদ্ধার করার ঐক্য না। এই ঐক্যটা জাতীয় স্বার্থ সামনে নিয়ে করা হয়েছে। সুতরাং যারা আমাদের বলছেন যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে আমরা বড় দলের সঙ্গে ঐক্য করেছি, তারা কার্যত এই ঐক্যের বিরুদ্ধে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, তারা কার্যত রাজাকারের পক্ষে ওকালতি করছে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কেউ ক্ষমতার কাছাকাছি থেকে আবার কেউ বিরোধী শিবিরে যোগ দিয়ে জাসদকে টিকিয়ে রাখার চেষ্টায় আছেন। আর 3 ভাগই সমাজতন্ত্রের অসাম্যের স্বপ্ন দেখছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দেশের বর্তমান করোনা পরিস্থিতি সন্তোষজনক হলেও আত্মতুষ্টিতে না ভুগে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে সন্তোষজনকভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলাও সম্ভব বলেও মত দিয়েছেন সরকার প্রধান। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে এসে এসব কথা জানালেন মন্ত্রী পরিষদ সচিব। সভায় আগামী বছর 14 দিন সাধারণ ও 8 দিন নির্বাহী আদেশের ছুটি তালিকাও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন 2 মোটরসাইকেল আরোহী। সোমবার রাতে 2 মোটরসাইকেল আরোহীকে একটি ট্রেন ধাক্কা দিলে একজন ছিটকে পড়ে আহত হন। অপর মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে কাটা পড়ে মারা যান। মৃত সুমন দাসের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ছিটকে পড়ে আহত কাপড় ব্যবসায়ী ব্যক্তিকে স্থানীয় ইহসান হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। ফ্রান্সের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশে সংগঠনের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। সোমবার দুপুরের দিকে রাজধানীর শান্তিনগর এলাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি শেষে এই সমাবেশে জুনায়েদ এই কথা বলেন। এর আগে সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বক্তব্য দেন তিনি। বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম বিশ্বের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। সমাবেশ থেকে মহানবীকে অবমাননার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় সংসদেও নিন্দা প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানানো হয়।
সিলেট পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান হত্যা মামলার অভিযোগপত্র আগামী 2 সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই মামলার মূল আসামি এসআই আকবর পলাতক বলেও এক রিটের শুনানিতে স্বীকার করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের বেঞ্চ এই বিষয়ে করা রিটের শুনানি হয়। আগামী 16 নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত। পুলিশের অপরাধের তদন্ত পুলিশ করলে মূল ঘটনা আড়াল হতে পারে উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন রিটকারী। ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার জিকে শামীম সহ 8 আসামির বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 10 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার 10 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম সোমবার এই আদেশ দেন। একই দিনে মামলার অপর 7 আসামি জামিন আবেদন করলে আবেদন না মঞ্জুর করেন আদালত। ক্যাসিনো বিরোধী অভিযোগের মধ্যে গেল বছর 20 সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসার প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। করোনা মহামারীর মধ্যে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গু। মৌসুম পেরিয়ে হঠাৎ বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। প্রতি বছর বর্ষা শেষে মশাবাহিত এই রোগের প্রকোপ কমতে শুরু করে, কিন্তু এবার বর্ষার পর প্রাণঘাতী রোগটি বেশি দেখা দিচ্ছে। অক্টোবরে 163 জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর মিলেছে। হাসান পারভেজ জানাচ্ছেন বিস্তারিত। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। গত বছর জুনেই ঢাকায় ব্যাপকভাবে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। জুলাই ও আগস্টে এই রোগীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় রেকর্ড গড়ে। পরে সেপ্টেম্বর অক্টোবর থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে, কিন্তু চলতি বছর বর্ষাকাল পার হয়ে অক্টোবরের শেষে এসে হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 627 জন, আর অক্টোবর মাসে 163 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত 10 দিনে দৈনিক ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। এবছর অক্টোবরে বৃষ্টিপাত অনেক বেশি হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় এডিস মশা জন্মানোর পাত্র তৈরি হয়েছে এবং আমাদের গবেষণায় আমরা মাঠ পর্যায়ে জরিপে অক্টোবর মাসে এডিস মশার যে ঘনত্ব পাচ্ছি সেটি অন্যান্য বছরের তুলনায় বেশি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 48 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত একজন রোগী মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে হবে সারা বছর ব্যাপী এবং ডেঙ্গুটাও কিন্তু আমাদের দেশে সারা বছর ব্যাপী থাকবে। এজন্য সারা বছর ব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিকল্পনা করা প্রয়োজন। এডিস মশা নিধনে সোমবার থেকে 10 দিনব্যাপী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চিরুনি অভিযান চলার কথা রয়েছে। যে সকল বাড়ির স্থাপনায় এডিস মশা লার্ভা পাওয়া গিয়েছিল তার তালিকা উত্তর সিটি কর্পোরেশনের অ্যাপসে সংরক্ষিত আছে। কারো বাড়ির আশেপাশে এডিস মশা লার্ভা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিদিন 75টি ওয়ার্ডে 4 ঘন্টা করে লার্ভিসাইডিং করা হচ্ছে এবং 75টি ওয়ার্ডে প্রতিদিন 4 ঘন্টা করে অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি জরিপে উঠে এসেছে ঢাকা 2 সিটি কর্পোরেশনের 25টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। উৎপাদনের পথে আরও এক ধাপ এগুলো বসুন্ধরা বিটুমিন প্লান্ট। 4000 মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ পৌঁছলো প্লান্ট জেটিতে। এভাবে প্রথম পর্যায়ের উৎপাদনের জন্য ৭১,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল পর্যায়ক্রমে পৌঁছবে কেরানীগঞ্জের পানগড়ে নির্মিত বসুন্ধরা বিটুমিন প্লান্টে। কর্তৃপক্ষ বলছে চূড়ান্ত প্রস্তুতি শেষে আগামী 3 সপ্তাহের মধ্যে শুরু হবে এর উৎপাদন। খুব শিগগিরই বাজারে আসবে ব্যবহার উপযোগী মানসম্পন্ন বিটুমিন। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। স্বপ্ন নিয়ে আসছে জাহাজ, 4000 মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ, যা থেকে দেশেই তৈরি হবে মানসম্মত বিটুমিন। বসুন্ধরা বিটুমিন প্লান্ট সড়ক নির্মাণে অতি গুরুত্বপূর্ণ বিটুমিন উৎপাদনে বেসরকারি পর্যায়ে দেশের প্রথম প্রতিষ্ঠান। যে লক্ষ্যে কেরানীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গার কুল ঘেঁষে তৈরি হয়েছে বিশাল প্লান্ট। বিটুমিনের মূল যে কাঁচামাল ক্রুড অয়েল, সেখান থেকেই কিন্তু আমরা বিটুমিন তৈরি করব। অর্থাৎ মূল কাঁচামাল এনে সেই কাঁচামাল থেকেই আমাদের প্রোডাক্ট আসবে এবং সেটা কাস্টমারের বিভিন্ন সময়ের প্রয়োজন অনুযায়ী টেইলর করা হবে। সোমবার প্লান্ট জেটিতে ভেড়ে 4000 মেট্রিক টন ক্রুড অয়েলবাহী প্রথম জাহাজ। পর্যায়ক্রমে ৭১,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল পৌঁছাবে কদিনের মধ্যেই। আমাদের বসুন্ধরা বিটুমিন প্লান্টে যে বিটুমিনটা তৈরি হবে এটা ওয়ার্ল্ড ক্লাস বিটুমিন হবে এবং আদার্স সেক্টর যেটা এটা ইনশাল্লাহ আমরা মিট আপ করতে পারবো।
কর্তৃপক্ষ বলছে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই শুরু হবে উৎপাদন। উৎপাদন শুরুর পর বাজারে আসতে সময় নেবে না মানসম্মত বসুন্ধরা ভিটামিন। সজল দাস, নিউজ 24, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3 দফা দাবিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এই অবস্থায় দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রত্যাহার সহ 3 দফা দাবিতে শনিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। মার্কিন নির্বাচনের প্রেসিডেন্ট দৌড়ে এবার হতে যাচ্ছে বেশ হাড্ডাহাড্ডি লড়াই, যে কারণে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই শিবির থেকেই মাসব্যাপী চলেছে নির্বাচনী প্রচারণা। আরও দুই প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প দুজনই ছড়িয়েছেন আশাবাদ, করেছেন প্রচুর অঙ্গীকার। তাদের সেই সব প্রতিজ্ঞা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নিবির আমিন। ট্রাম্প ও বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটি বিরোধের জায়গা হল অভিবাসন। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের পরিবারের সদস্যদেরকে তাদের নিজেদের দেশ থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার নীতির অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। বলেছেন লটারি ভিসা পদ্ধতি বাতিল করে যোগ্যতার ভিত্তিতে ভিসা ব্যবস্থা চালুর কথা। আর বাইডেন বলছেন নির্বাচিত হলে ক্ষমতা গ্রহণের প্রথম 100 দিনের মধ্যে তিনি ট্রাম্পের জারি করা অভিবাসন সংক্রান্ত অনেক সিদ্ধান্তই বাতিল করবেন। ফৌজদারি বিচার প্রক্রিয়ায় সংস্কারের কিছু উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। গেল জুনে তার সই করা এক নির্বাহী আদেশে পুলিশ বাহিনীতে কিছু সংস্কার করা হয়েছে। আর পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সারা দেশে বর্ণবাদ বিরোধী আন্দোলনের মুখে বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ মোকাবেলা করতে হবে বৃহৎ অর্থনৈতিক সামাজিক কর্মসূচি ও সংখ্যালঘুদের সমর্থনের মাধ্যমে। করোনার কারণে বিধ্বস্ত অর্থনীতিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। কর্মজীবী মার্কিনীদের কর হ্রাস ও কর্পোরেট ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। জোর দিয়েছেন কলকারখানায় উৎপাদন বৃদ্ধির উপরেও। অন্যদিকে করোনার তাৎক্ষণিক ধাক্কা সামাল দিতে প্রয়োজন মতো অর্থ খরচের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। ট্রাম্পের আরও একটি নির্বাচনী স্লোগান চীনের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের পণ্য টিকিয়ে রাখা। বাইডেন জিতলে যুক্তরাষ্ট্রে চীনের আধিপত্য বাড়বে বলেও অভিযোগ তার। তবে অভিযোগ নাকচ করে ডেমোক্রেট প্রার্থী বলেন আধুনিক যুগে উদার বাণিজ্য নীতিকে অগ্রাধিকার দেবে তার সরকার। ট্রাম্প বা বাইডেন যুক্তরাষ্ট্রে যেই জিতুক মার্কিন পররাষ্ট্রনীতির মৌলিক বিষয়ে কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন পরিবর্তন বা পার্থক্য দেখা যাবে বাইরের দেশগুলোকে মোকাবেলার কৌশলে। গেলবারের মতো এবারও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার গৃহীত স্বাস্থ্যসেবা ওবামা কেয়ার বাতিলের প্রচারণা চালিয়েছেন ট্রাম্প। বাইডেন বলেছেন ক্ষমতায় এলে তিনি স্বাস্থ্য বীমা প্রকল্প সম্প্রসারণ করবেন। জলবায়ু পরিবর্তন রোধে করা আন্তর্জাতিক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন ট্রাম্প। আর বাইডেন জানিয়েছেন প্যারিস চুক্তিতে পুনরায় যোগ দেওয়া হবে তার প্রথম কাজ। শুরুতে করোনাকে আমলে না নিলেও প্রেসিডেন্ট ট্রাম্প অঙ্গীকার করেছেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে ভাইরাসটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনবেন। আর বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রি নমুনা পরীক্ষা, টেস্ট সহজলভ্য করা ও চিকিৎসার জন্য সর্বোচ্চ খরচের। নিবির আমিন, নিউজ 24। এদিকে আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর হামলায় অন্তত 19 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হামলাকারীর সঙ্গে নিরাপত্তা কর্মীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলিতে আরও অন্তত 22 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রত্যক্ষদর্শী জানায় হামলাকারী মূলত শিক্ষার্থীদের লক্ষ্য করেই গুলি চালিয়েছিল। এবারে নিউজ 24 প্রবাসের খবর। ছুটির দিন রোববার জরুরি সভা শেষে সুইজারল্যান্ডের জেনেভার ক্যান্টনে লকডাউন ঘোষণা করা হয়েছে। 2 থেকে 29 নভেম্বর পর্যন্ত এই জরুরি আইন বলবৎ থাকবে। স্কুল, কিন্ডারগার্টেন, ডে কেয়ার এবং খাদ্য সামগ্রীর দোকানপাট বাদে আর সব দোকানপাট বন্ধ থাকবে। তবে প্রতিবেশী দেশের সাথে সীমানা বন্ধ হচ্ছে না। করোনা সংকটে সুইজারল্যান্ড এই মুহূর্তে ইউরোপের একটি হটস্পটে পরিণত হয়েছে। এখানে প্রতিদিন গড়ে অন্তত 9000-এরও বেশি সংক্রমণ ঘটছে। সুইজারল্যান্ডে গত 1 সপ্তাহ ধরেই এখানে আসলে বলা হচ্ছিল লকডাউন আসছে। আশেপাশের দেশ, বিশেষ প্রতিবেশী দেশ, বিশেষ করে অস্ট্রেলিয়া কিন্তু সেখানে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করেছে।
ফ্রান্স, জার্মানি, ইটালি সেখানে আংশিক লকডাউন ইতিমধ্যে প্রয়োগ হচ্ছে। তবে সুইজারল্যান্ডে লকডাউনের কথা বলার পরেও সেখানে আরও এক সপ্তাহ তারা দেখছিল। তবে আজকে এই রবিবার জরুরি সভা এবং সংবাদ সম্মেলন রেখে ক্যান্টন জেনেভা সেখানে আসলে লকডাউন ঘোষণা করেছে এবং সেটি প্রয়োগ হবে আগামীকাল সোমবার সন্ধ্যা 7টা থেকে এবং থাকবে সেই নভেম্বরের 29 তারিখ পর্যন্ত। ক্যান্টন ইউরোতেও সেখানে আসলে আংশিক লকডাউন ঘোষণা করেছে, অর্থাৎ সুইজারল্যান্ডের দুটো ক্যান্টনে আমরা বলতে পারছি সেখানে লকডাউন আসছে এবং সেটি প্রয়োগ হচ্ছে আগামীকাল থেকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকের পার্টি কুয়েত শাখার উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েতের হাসাবিয়া এলাকায় জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি বাদল দেওয়ান। এবার নিউজ 24 স্পোর্টস। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের 2 দিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। নতুন কোচ টবি রাশফোর্ডের অধীনে অনুশীলনের অংশ হিসেবে টিম এ ও বি 2 গ্রুপে ভাগ হয়ে লড়েছে এইচপি ইউনিট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 403 রান সংগ্রহ করে আফিফ হোসাইনের টিম এ। দলের পক্ষে সর্বোচ্চ 136 রানের ইনিংস খেলেছেন আকবর আলী। 6 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ওপেনার শাহাদাত হোসাইন। এছাড়াও 50-এর কোটা পার করেছেন শামীম পাটোয়ারি। পাকিস্তানের ঘরোয়া টি-20 টুর্নামেন্টে পাকিস্তান সুপার লিগের শেষ ধাপে খেলতে যাচ্ছেন বাংলাদেশের 2 সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম খেলবেন লাহোরের কালান্দার্সে আর মাহমুদুল্লাহ মুলতান সুলতানসে। এই টুর্নামেন্টে খেলার জন্য সোমবার বিসিবির অনাপত্তি পত্র পেয়েছেন তারা। দুজনে আগেই খেলেছেন পিএসএল এ। এবারে ফুটবলের খবর। নেপালের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেসের উন্নতির বিকল্প নেই বলছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এখনও দলের বেশিরভাগ ফুটবলারের ফিটনেস ঘাটতি স্পষ্ট বলে জানান জামাল। এদিকে অনুশীলনে প্রতিদিনই ফুটবলাররা ফিটনেস উন্নতি করছে বলে জানান সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্স। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দেশের ফুটবল আবারও ফিরছে আন্তর্জাতিক অঙ্গনে। 13 ও 17 নভেম্বর নেপালের বিপক্ষে 2টি আন্তর্জাতিক ম্যাচ হবে ঢাকায়। আর এই 2টি ম্যাচকে সামনে রেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কঠোর অনুশীলনে জামাল ভুঁইয়ারা। অনুশীলন সেশনে ফিটনেস নিয়েই হচ্ছে সবচেয়ে বেশি কাজ। দীর্ঘদিনের বিরতির পর অনুশীলনে ফিরে শিষ্যদের ফিটনেসের ঘাটতি কাটাতে জেমির সহযোগীরাও করছেন কঠোর পরিশ্রম। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্স জানালেন, উন্নতি হচ্ছে ধীরে ধীরে। ফুটবলারদের ফিটনেস যত দ্রুত সম্ভব আগের জায়গায় ফিরিয়ে আনাই এখন লক্ষ্য। উন্নতিটা হচ্ছে ধীরে ধীরে। আমরা আশা করি যাদের ঘাটতি আছে তাদের ফিটনেস খুব দ্রুতই আগের জায়গায় আমরা ফিরিয়ে আনতে পারবো। এদিকে জামাল ভুঁইয়ার চোখে ফিটনেসের ঘাটতিটা ভাবনার চেয়ে বেশি। তাই তো দলের সতীর্থদের নিয়ে চিন্তিত খোদ ক্যাপ্টেন। A lot of players are struggling, honestly speaking. So we have to work harder. So a lot of players, they're not fully fit. At the moment, I think the Bosundara Kings players, they're a little bit more fit. The other players, they will come in the coming days. আগামী 1 সপ্তাহের মধ্যে ফিটনেস ঘাটতি পূরণ হবে বলে প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছি নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। মার্কিন মুলুকের অধিপতি নির্বাচনে ভোট আজ। জরিপে ট্রাম্পের চেয়ে এখনো এগিয়ে বাইডেন। করোনাকালে সবকিছু ছাপিয়ে আলোচনায় স্বাস্থ্য খাত। 2 নবজাতকের মরদেহ নিয়ে হাইকোর্টে বাবা। 3 হাসপাতালের বিরুদ্ধে সেবা না দেওয়ার অভিযোগ। 48 ঘন্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ভিসার মেয়াদ বৃদ্ধি ও ফেরার দাবিতে এবার আন্দোলনে কয়েক হাজার মালয়েশিয়া প্রবাসী। মন্ত্রণালয় ঘেরাও, আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। দেশের পরিবেশ নষ্ট করে সংঘাতের পায়তারা চলছে। মন্তব্য প্রধানমন্ত্রীর। উস্কানিদাতাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ। বাঙালির ইতিহাসের অন্যতম বেদনা বিধুর দিন আজ। তেসরা নভেম্বর কারাগারে নির্জন প্রকোষ্ঠে নিহত হন 4 জাতীয় নেতা। লক্ষ্য থেকে দূরে সমাজ বদলের অঙ্গীকার করা দল জাসদ বিভক্ত হয়ে খাচ্ছে ঘুরপাক। নিজস্ব রাজনীতিতেও মৃতপ্রায় বলছেন বিশ্লেষকরা। এবং আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের বন্দুকধারীর হামলা, শিক্ষার্থী সহ নিহত 19, আহত অন্তত 22। পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি সরকারের।
দর্শক শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।